কেন জানে না, কিন্তু বাবার এ কথাই শশীর চোখে জল নামে, গাল বেয়ে গড়িয়ে পড়ে টপ টপ করে। কিছুদিন আগেও তো ওটা তার বাড়ি ছিল, এখন বাপের বাড়ি। শশী নাক টেনে গালের পানি মুছে হেসে বলে, বাপের বাড়ি বুঝি? আগে তো বলতে শশীমার বাড়ি। হাসান মাহমুদ ইশারায় মেয়েকে কাছে ডাকে। শশী আসতে সময় নেয় না, এসে যেন ভুল করে বাবাকে জড়িয়ে কেঁদে ওঠে আব্বা বলে। হুট করে পরিস্থিতি বদলে গেল। শশীর হালকা সুরে কান্নার আওয়াজে নিস্তব্ধতায় ছেয়ে যায় রান্নাঘর। সবার মুখে মৃদু হাসি ঝিলিক ফুটে উঠল কণিকা বেগমের জল চিকচিক চোখ, যা লুকানোর চেষ্টায় কাজের বাহানায় ঘুরে ঘন ঘন পলক ফেলে। ঘর জুড়ে নীরবতার দীর্ঘশ্বাস। শেরতাজ আলী কানন চুপটি করে বসে আছে, চোখে মুখে গুমট ভাব। বাড়ি ভর্তি মানুষের ঢোল, অথচ তার ঘরটা ফাঁকা। সবাই আনন্দে ডুবে, অথচ সে পুরনো একাকিত্বের সাগরে হাবুডুবু খাচ্ছে। মনটা আবারও পুরনো সুরে ভেসে যাচ্ছে। রাগ হচ্ছে, সাথে চেঁচামেচি করতে ইচ্ছে করছে। সবার হৈ হৈ রব তার মাথায় যন্ত্রণা বাড়ি দিচ্ছে। এমন বিরক্ত লাগছে কেন তার? সবেতে বিতৃষ্ণা কেন জাগছে? সে তো দৃঢ় প্রত্যয়ই নিজেকে বেঁধে নিয়েছিল। আর কোনো বাড়াবাড়ি নয়, না কোনো অহেতুক চিন্তা ভাবনা। কারণ চোখ বুঝে আপন মনে বিড়বিড় করে, নিজেকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে। বালিশ ছুঁড়ে ফেলতে নিয়েও ফেলে না, দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করে। ঢোক গিলে ধীরে ধীরে স্বাভাবিক হলো বুঝি। তবে হঠাৎ করে প্রচণ্ড ক্ষুধা অনুভব করে, যেন কতদিনের অনাহারী আস্ত ঘাসি গিলে নিবে। কারণ গলা ঝেড়ে মাকে ডাকতে উদ্যত হবে, তবে তার আগেই রুমে জননীর আগমন ঘটে। মায়েরা বুঝি ছেলেমেয়ের প্রয়োজন না বলতেই অনুভব করে। কণিকা বেগম দরজা হালকা করে চাপি এগিয়ে আসেন। ছেলের রক্তিম চোখ দেখে কপালে গলায় হাত রেখে বলেন, গা গরম, জ্বর আসবে মনে হয়, খারাপ লাগছে, মাথা ব্যথা আব্বা? মায়ের আদুরে ডাকে কানন যেন নিজেকে ফিরে পেল। বুকটা শীতলতম পবনে দোলা দিল। হালকা হাসার চেষ্টা করে বলে, একটু একটু, তবে খুব ক্ষুধা লেগেছে আমার, কিছু খেতে দাও, বেশি করে দিও, ঝাল ঝাল কিছু। ঝাল হঠাৎ প্রিয় হয়ে উঠল? আগে তো একটু ঝাল খেলেই মিষ্টির খোঁজ করতিস। ঝাল ছাড়ার কেমনও স্বাদ পাই না আম্মু, তুমি খাবার আনো তো, খুব ক্ষুধা লেগেছে। কণিকা বেগম খাবার নিয়ে আসেন। কষা গরু মাংস আর পোলাও, ছোট্ট বাটিতে পায়েসও এনেছে। কারণ পোলাওয়ের প্লেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করে। একটু গরম, তবে ক্ষুধার কাছে হার মানে। ক্ষুধা এক ভয়ঙ্কর ব্যাধি। এই নির্মম ব্যাধির জন্যই জগৎ জুড়ে মানুষের এত ব্যস্ততার সমাহার। ক্ষুধার তাড়নায় মানুষ ছুটে কাজের হদিসে। কণিকা বেগমের কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে ওঠে। তিনি বলেন, হাত না ধুয়ে খাচ্ছিস? কেমন বাচ্চামো স্বভাব। কাননের অত শত খেয়াল নেই। খাবার মুখে পড়ে চিবুতে চিবুতে বলে, খাবার খাওয়া গুরুত্বপূর্ণ, হাত ধোয়া নয়। এসব ছোটোখাটো জীবাণু শেরতাজের কিছুই করতে পারবে না। চিবিয়ে চিবিয়ে সব কটাকে মেরে তবেই গেলছি, টেনশন নট আম্মু। কণিকা বেগম ছোট ছোট চোখে চালেন। কানন চমৎকার হাসে। সবটুকু খাবার চেটেপুটে খেয়ে আরও আবদার করে। কণিকা বেগম আরেক প্লেট আনলে কানন সেটাও শেষ করে। বিরাট ঢেকুর তুলে পায়েসটুকু খেয়ে নেয়। কণিকা বেগম হাত মুখ ধুয়ে দেয়, ওষুধপত্র খাইয়ে দিল। কানন মায়ের আঁচল টেনে মুখ মুছে বলে, ওনারা কখন যাবে? কণিকা বেগমের বুঝতে অসুবিধা হয় না কানন কাদের কথা বলছে। তিনি স্বাভাবিক সুরে বলেন, থাকতে বললাম কথা করে, থাকবেন না ওনারা। কাল নাকি শশীর দাদি ফুপিরা আসবে, শশীকে সঙ্গে নিয়ে যাবে। তাই ও আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো আম্মু, আব্বুকে একটু ডেকে দিও। হাই তুলতে তুলতে বলে কানন, অথচ চোখে মুখে মলিন সুর। কণিকা বেগম ছেলের বাপড়ির চুলে হাত বুলিয়ে চলে যায়। একটু পরে ঘরে শশীর আগমন। কানন চুপচাপ পলকহীন তাকিয়ে থাকে তার দিকে, কিছুই বলে না। শশী ভুর কুচকে যায়, এগিয়ে এসে কাননের দুগাল চেপে বলে, এভাবে হাঁ করে তাকিয়ে থাকবে না শের? নিজেকে কেমন প্রিন্সেস ডায়ানা মনে হয়। নীল শাড়িতে মুড়ে চাঁদে উঠেছে, চাঁদের জাদুকরী নয়ন যুগলে কাজল টানা, বশীকরণী অষ্টযুগল কৃত্রিম রঙে আমার মরণ আঁকা, আর আমি দেখব না? শশী কিছু বলতে উদ্যত হলেও বলতে পারে না। লজ্জারা ডানা মেলে উড়ে বেড়ায়। সে লাজুক হেসে দুহাতে মুখ ঢেকে নেয়। আঙ্গুলের ফাঁক দিয়ে তার শের সাহেবের দিকে তাকায়। এখনও তাকিয়ে আছে মুগ্ধ চোখে। তাকে কি অনেক সুন্দর লাগছে? সে কি সত্যিই এত সুন্দর, নাকি শুধু শের সাহেবের চোখেই?
শের, আমি লজ্জা পাচ্ছি। এভাবে তাকাবে না, কতবার বলবো না। আমি তো 1000 বার তাকাবো, অ্যাকচুয়ালি অসংখ্যবার। শেরতাজের বউ, সে যত খুশি তাকাবে, দেখবে খুঁটিয়ে খুঁটিয়ে মুগ্ধ হবে বারংবার। তুমি বারণ করার কে, শশী বউ? শশী হাত ছড়াই মুখ থেকে, তারপর ঝড়ের বেগে এগিয়ে মুখ জুড়ে এসে এলোপাথারি চুমু হানে। কাননের মলিন মুখে হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে নিজের মাঝে জড়িয়ে নেয় সযত্নে। শশী আবারও ললাট ছুঁয়ে বলে, নাও, কয়েকদিনের আদর পুষিয়ে দিলাম। তুমি তো আমাকে বাপের বাড়ি পাঠানোর জন্য জল্পনা শুরু করেছিলে, তা পূর্ণ হলো। হ্যাঁ, সব দোষ তো আমার, চাকরি নেই, পাটাও ভেঙে বসে আছি। কাননের অভিমানী সুর। শশী তার গালে চুমু দিয়ে পড়ল, ওলে বাবুটা হয়েছে, আর গাল ফোলাতে হবে না। শীঘ্রই আসছি, বুঝলি? পতি মহাশয় ঠিকমতো ঔষধপত্র খাবে, পাগলামু করবে না। কানন জবাব দিল না। শান্ত চোখে তাকিয়ে থাকে। তার চাহনিতে জুড়ে আছে মাদকতা। শশী আসক্ত হয় মাদকতায়। পাগল লোকটা যে ভালোবাসার আফিম। একবার জড়িয়ে গেলে বের হওয়া অসম্ভব কিছু হয়তোবা। তার আসক্তি লজ্জে মরে যায় শের সাহেবের বলিতে। শশী বউ, ওই অল্পতে পুষবে না, না জানি কতদিনের বিরহে পূর্বে। এই অল্পক্ষণে সিক্ত ভালোবাসার চাদরে মুড়িয়ে নাও। তৃষ্ণার্ত আমিটাকে একটু শান্ত করো। পরের দিন তাজমহলের তৃতীয় তলা কেমন অন্তঃসারশূন্য হয়ে আছে। নেই সেই গত 2 মাসের প্রফুল্ল চন্দ্রভাব। মর্তেজালি চা ও নিউজ পেপারে মেলা বন্ধনে অলস বসে আছে। কানন এখনও ঘুম থেকে ওঠেনি। কণিকা বেগম রান্নাঘরে ব্যস্ত। কুঞ্জকে শশী বউ বগলদাপা করে নিয়ে গেছে। মর্তেজালি চা শেষ করে খবরের কাগজের হেডলাইন দেখে নেয়। ইন্টারেস্টিং কিছুই নজরে আসে না। কাগজ রেখে তিনি রান্নাঘরের দিকে অগ্রসর হন। কণিকা বেগমের পাশে দাঁড়িয়ে কীভাবে আলাপ শুরু করবেন সেটা ভাবেন, কিন্তু শতভেব জড়তা কাটিয়ে নিতে পারে না। কণিকা বেগমের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে আসে। তবে তিনি স্বাভাবিকভাবে সিঙ্কে এঁটে বাসন কোসন হাঁড়ি পাতিল পরিষ্কার করেন। মর্তেজালি গলা খাকারি দিয়ে ভীম লুকে এঁটে মাজা বাসন কোসন ট্যাপ ছেড়ে ধুতে ধুতে বলেন, বাড়িটা কেমন চুপচাপ, বাদরটাও নেই। শশীবাবু চলে গেল। না, কোনো জবাব আসে না। মর্তেজালি আর চোখে স্ত্রীর বিরক্তি ঠাসা বদনখানি দেখে আবারও বলে, আজ কার্যালয়ে যেতে হবে না, চলো কোথাও ঘুরে আসি। টিএসিতে যাবে নাকি রমনায়? আচ্ছা চলো, নিকুঞ্জ লেকের ওই রাস্তায় দুজন হাত ধরে হাঁটবো। তোমার খুব পছন্দ না জায়গাটা? সেই পুরোনো দিনে ফিরে যাই, চলো। ফুচকা খাওয়াবো, সাথে ঝালমুড়ি, ছোলা, ভেলপুরি। তোমার পছন্দের নাগা চিকেন উইংস খাওয়াবো পেট পুরে। মর্তেজালি একা একাই অনেক কথা বলে। কণিকা বেগম চুপচাপ বাসন মেজে খাবার গরম করে নেয়। এখন আর রান্না করতে হবে না। কালকে অনেক খাবার বেঁচে গিয়েছে, তিনি ফ্রিজে রেখেছেন। এক একে সেগুলো বের করে গরম করতে থাকে। মর্তেজালি একা কথা বলতে বলতে বিরক্ত হয়, রেগেও যায় ক্ষীণ। আমি কথা বলছি, কানে যাচ্ছে না? না, 2 দিন হলো কি ভং শুরু করে দিয়েছ? কোনো কি বলছি আমি? মর্তেজালি খানিক গলা উঁচু করে বলে। কণিকা বেগম অতি স্বাভাবিকভাবেই বলেন, শুনতে পাচ্ছি, চিল্লাবেন না। কার আছে আবার? তাহলে জবাব দিচ্ছ না কেন? ইচ্ছে হয়নি তাই। মর্তেজালি ভারী অপ্রসন্ন হয়, চিনটে পড়া রাগ হয়। সে এতকালে এই মহিলাকে বলেছিল, কনক তুমি দুর্বল নও, নিজেকে শক্ত করো। মহিলা নিজেকে এমন শক্ত বানিয়েছে, হাতুড়ি দিয়ে পিটালেও ভাঙা যায় না। তিনি দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে বলে, অনেক সহ্য করেছি, সমস্যাটা কি তোমার? কণিকা বেগম শান্ত চোখে যায়। মর্তেজালির সব রাগ হাওয়া হয়ে গেল। কি? কণিকা বেগম শান্ত সুরে জবাব দিল, আমি কণিকা পুরোটাই সমস্যায় ঘেরা। আমি তো পাষণ্ড। মর্তেজালি নিজের উপরে রাগ হয়। মনে মনে নিজ কপাল চাপে আহাজারি করতে কোন কুলক্ষণে রূপবতী দেখে গোলে আইসক্রিম হয়ে গেলি
তিনি করুণ গলায় বলে, কনক, অনেক হয়েছে। এবার রাগ অভিমান যা থাকে ঝেড়ে ফেলো তো। কণিকা বেগম আবারও নীরব হয়ে যায়। মুর্তাজালি বেশ সময় ধরে জবাবের আশায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পায় না। তাই মেজাজ হারিয়ে গলা চড়িয়ে বলে, তোমার সবেতে বাড়াবাড়ি। কনক, কি হয়েছে? এটা কি? সত্যি বলতে পারবো না। না, বাচ্চা দুটোর ব্যাপারে তোমাকে সব সময় উদাসীন দেখি। আর মায়েরা নেই, তারা বাচ্চাকে শাসন করে না? তারা শাসনও করে, আবার আদর আহ্লাদও করে। কিন্তু না, তোমার তো ভালোবাসা প্রকাশ করতে কুণ্ঠবোধ, ধমকাধমকির উপরেই আছো। আসলে কানক আসলে কানককে না, তোমার কাউন্সিল দরকার। চুলায় বসানো কড়াইয়ের মাংসে খুন্তি চালিত কণিকা বেগমের হাত একটু কাঁপল কি, তবে সে নিজেকে স্বাভাবিক রাখে। তুর শব্দটি করে না। কণিকা বেগম ঠাস ঠাস করে কথাগুলোর জবাব দিল। মুর্তাজালি অপমান বোধ করতো না যতটা তার নিশ্চুপতায় অপমানিত হলো। আর পুরুষ মানুষ অপমান হলে ভালোবাসার চোখে দেখে না। মুর্তাজালি হাতে প্রেসার কুকার ছিল, সে সেটা আশ্রে ফেলে বলে, আমাকে মানুষ লাগে না? কখন থেকে বক বক করেই যাচ্ছে। কণিকা বেগম চোখ মুখ শক্ত করে তাকালেই থেমে যান তিনি। ফুলারের গড়াগড়ি খাওয়া প্রেসার কুকার দেখে কণিকার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, হাত ফসকে পড়ে গেল। কণিকা বেগম এগিয়ে এসে একে একে বাসন কোসন ফেলে দেয়, খুবই শান্তভাবে, যেন প্লেট ডিশ ফেলছেন না, কোনো কাজ করছেন। একটা কড়ির প্লেট হাতে নিলে মুর্তাজালি ধরে ফেলেন। কণিকা, কনক, আচ্ছা সরি। দেখি রাগ করে না লক্ষ্মী সোনা। বললাম তো, হাত ফসকে গেছে। বেগম প্লেট রেখে হনহন করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মুর্তাজালির ইচ্ছে করে প্লেটটা নিজের মাথায় ভাঙতে। এত চলতে ফিরতে সাইক্লোন। তিনি প্লেট রেখে কণিকা বেগমের পিছু ছোটেন, তবে ছেলেটাকে তার ঘোর যায়। কানন বিছানায় শুয়ে আছে, জ্বরটা শরীর কাবু করেছে। বাবাকে দেখে চিন্তিত সুরে আওড়ায়, আব্বু কিসের আওয়াজ আসে? হাত থেকে প্লেট ফসকে গেল। তোমার জ্বর আবার বুঝি এলো? শশীবউ চলে যেতেই জ্বর বাঁধিয়ে ফেললি গাধা। আগে এলে এই বাহানায় মেয়েটাকে আটকে রাখা যেত। হাত দিয়ে তাপমাত্রা পরখ করে। থার্মোমিটার মুখে পুড়ে দিয়ে তিনি ব্যস্ত পায়ে বেরিয়ে যান। কারণ অবুঝ চোখে বাবার প্রস্থান থাকে। মুর্তাজালি নিজ রুমে গিয়ে দেখেন তার সাইক্লোন বেলকনিতে মেলে দেওয়া আধো ভেজা কাপড় চোপড় তুলছে। নিশ্চয়ই ছাদে মেলতে যাবে। তিনি বেলকনিতে গিয়ে গমগমে সুরে বলে, কনক, তুমি সব সময় এমনটা করো। আমার কথা গুরুত্বই দাও না। সব সময় নিজের জেদ অভিমান আগে। আসলে মেয়েজাত এগুলোই এমনই, নিজের দোষ স্বীকার করবেই না। কণিকা বেগম কটমট করে চালে। ভদ্রলোক মুচকি হেসে দুহাত তুলে বলে, সত্য তিতই হয়। সে যাক। মা কেটে নালিশ দিল আজ সকালে। তুমি নাকি তাকে কী সব বলছো? আমি মাকেও চিনি, তিনিও হয়তোবা কম শোনাননি। তবে আমি বলি কি, তিনি বয়স্ক মানুষ। যদি কথা শুনিয়েও থাকে, তুমি প্লিজ চুপ থাকো আগে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না, থাকলাম চুপ। কণিকা বেগমের স্পষ্ট উত্তর। মুর্তাজালি অসহায় বোধ করেন। স্ত্রীর হাত ধরে বলে, বুঝতে পারছি, তোমার মেজাজের 14টা বেজে গেছে। সোনা, ময়না,
চলো কোথাও ঘুরে আসি। তুমি বলো কোথায় যাবে? কণিকা বেগম হাসেন এই যাত্রায়, খুবই সাধন সেই হাসি। 7-8 বছর হবে গ্রামে যাওয়ার কথা বলেছি। এই ছুতো ওই বাহারা, ছুটি পেলে নিয়ে যাব। অথচ ছুটি পেলে কক্সবাজার, সিলেট, এমনকি বিদেশ ভ্রমণও হলো, গ্রামে যাওয়া হলো না। ডোবা থেকে তুলে এনেছেন, সঙ্গে রেখেছেন, অথচ ডোবার দর্শন করতে ঘৃণা লাগে। বলে তিনি ছাদের উদ্দেশ্যে চলে যান। 7-8 বছর হলো বাপের ভিটে পা পড়েনি, যাওয়ার জন্য ছটফট করে সে। ছোট আদরে ভাই দুটোকে দেখার শখ জাগে, কিন্তু বলো লাভ হয়নি। এত বছর শুধু না যাওয়ার বাহানা। একাও যেতে দেবেন না, কারণ বাবার সঙ্গী। এই দারিদ্র ঘরে যেতে তাদের মন টানে না হয়তো। কাল শশীর বাপের বাড়ি যাওয়ায় তার মনটা কেঁদে কেঁদে উঠছিল। আমি তোমাকে ভালোবাসি শশী, অথচ তুমি অন্য কারো ঘরণী। তোমার বাবার কাছে তোমাকে চেয়েছিলাম, তিনি সম্মানের সাথে নাকচ করে রিজন না বললেও জানি বেকারত্ব নামক তকমা দেয়াল হয়েছে। তবে আমি কিন্তু জানিয়েছিলাম বাবার ব্যবসার হাল ধরব না, তার তো সরকারি চাকরিওয়ালা জামাই চাই, অথচ ঘুরে ফিরে বেকার ছেলের হাতে তুলে দিলেন তোমাকে। এটা তো আমার সাথে অন্যায় হলো, তাই না? এক আকাশ সমান ভালোবেসেও তোমাকে পেলাম না শশী, অথচ শের কতটা সহজেই পেয়ে গেল। তামিম ভাই, আমি সবাই জানি বাঁধন ওই উপরওয়ালাই বেঁধে দেন। আমার আপনার কিংবা আব্বুর কোনো হাত নেই। বাস্তবতা মেনে নিন, নিজেকে সামলিয়ে সামনে এগিয়ে যান। আমার থেকেও ভালো একজন জীবন সঙ্গী হবে যে আপনাকে ভালোবাসবে। শশীর কথায় শব্দ করে হেসে ওঠে তামিম। হাহা করে হাসলো, তার অক্ষি কোটরে জল চিকচিক করছে। শশী লক্ষ্য করে সেটা, খানিকটা খারাপও লাগে। তামিম হাসি থামিয়ে বলে, কত সুন্দর মূল্যহীন সান্ত্বনা, তাই না শশী? সে যাক, শের অ্যাক্সিডেন্ট করেছে শুনলাম, কেমন আছে? বিশ্বাস করো, ওকে দেখলে আমার রাগ হয়। আগে হতো, এখনো হয়। শশীর কপাল কুঞ্চিত হয়। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, আলহামদুলিল্লাহ ভালোই আছে, বেড রেস্টে আছে। আর তাকে দেখে রাগ হওয়ার কারণ? তার অতিরিক্ত ভালো মানুষ হওয়া। আর দ্বিতীয় কারণ তুমি। যে যাগ্যে এসব অহেতুক রাগ মনে পোষণ রাখা মানেই হয় না। দোয়া করি ভালো থাকো, সুখেই থাকো, বদদোয়া দিব না। আর ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য। তামিম মুচকি হেসে বলে, দৃষ্টি তার শশীতেই নিবদ্ধ। সেই চিরচেনা কালো বোরকা হিজাবে মুড়ে শুধু চোখ জোড়া দেখা যায়। কিশোরী চঞ্চলা শশীকে কত লুকিয়ে চুরিয়ে দেখত। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে সোমার সাথে হেলতে তুলতে স্কুলে যেত। তারপর হুট করে যেন বড় হয়ে গেল। তারপর সামনাসামনি কখনো ওই মায়াবী মুখটা দেখেনি। যতবার দেখেছে বোরকি হিজাবে আবৃত। তবে সোমার ফোনে দেখেছিল লুকিয়ে চুরি একটা ছবি। দেখাটা বোধ করি খুবই অন্যায় হয়েছে। শশীর দৃষ্টি স্থির নয়, সে আশেপাশে তাকায়। সোমার বাচ্চা দুটোকে নিয়ে কোথায় গেল, আসছে না কেন এখনও? কুঞ্জ যদি দেখে ফেলে, দেবজ্জে পেটে কথাই রাখতে জানেন না। যদি ভাইকে উল্টাপাল্টা কিছু বলে দেয়। সে মোটো আসতে চায়নি তামিম নামক লোকটার সাথে দেখা করতে। সোমা এত করে অনুরোধ করলো, পা পর্যন্ত ধরতে নিল, তাই আসতে বাধ্য হলো এক প্রকার। তামিম ভাই, আপনি এখন যান প্লিজ। এভাবে কথা বলা আমার মোটেই ঠিক লাগে না। আমি আসতাম না, সোমা এক প্রকার ব্ল্যাকমেল করে এনেছে। তামিম মলিন চোখে চাই শশীর দিকে। কতটা নিষ্ঠুরতম মুহূর্ত। সে যাকে ভালোবাসে মন প্রাণ উজাড় করে, সে অন্য কারোর। হয়তোবা শেষবারের মতোই দেখা করতে আসা। খুব ক্ষতি হতো সম্মুখে দণ্ডায়মান মানবীটি যদি তার হতো। সে কি মেয়েটাকে তার মতো করে ভালোবাসতে পারবে? কখনো না। তামিম পকেট থেকে এক জয়নপুর বের করে শশীর দিকে বাড়িয়ে বলে, ধরে নাও এটাই শেষ অনুরোধ। প্লিজ শশী, টেক ইট। তোমার জন্য করেছিলাম, অন্য কাউকে দিতে পারবো না, তাই তোমাকেই নিতে হবে। মানা করলে আমি শুনবো না। ইটস মাই লাস্ট হাম্বেল রিকোয়েস্ট। সরি ভাইয়া, আমি এটা নিতে পারবো না। সে আপনি যতই অনুরোধ করুন, আমি নিব না, মানে নিব না।
বলে শশী উল্টো পথ ধরে। তামিম বড় বড় পা ফেলে আবারও শশীর সম্মুখে দাঁড়িয়ে বলে, তোমার কাছে না রাখলে তুমি শুধু গ্রহণ করো, তারপর ফেলে দিও ডাস্টবিনে। শশী নেয় না নুপুর জোড়া, শক্ত গলায় বলে, আপনি আমাকে ডিস্টার্ব করছেন ভাইয়া, আমি এটা আশা করিনি। আমার পিছু আসবেন না। শশী পাশ কাটিয়ে চলে যাবে সম্মুখে। কুঞ্জকে দেখে অবাক হয়। বাচ্চাটা ছুটে এসেছে, হাতের আইসক্রিম গলে গলে পড়ছে, সেদিকে ধ্যান নেই। সে সরাসরি তামিমের সম্মুখে রাগি রাগি সুরে বলছে, শশী বউকে টিজিং করেছো তুমি? তোমার কত সাহস! ভাইকে বললে তোমার নাক ফাটিয়ে দিবে। পচা ছেলে, বাজে ছেলে। শশীর হাসি পায় একটু। এসেছে প্রোটেক্টিভ দেবরজি। 1.5 ফুট ছেলের সাহস কি! সে কুঞ্জকে দুহাতে বগল দাবা করে শূন্য তুলে হাঁটা দেয়। কুঞ্জ চিল্লিয়ে চিল্লিয়ে বকছে তামিমকে, যেন এক্ষুনি খুনটা সেরে ফেলবে। তনতে সোমা ফুয়াদকে নিয়ে হাজির। হাঁপাতে হাঁপাতে বলে, এই ছেলেটা এত বিচ্ছু, কি বলবো শশী, এক দণ্ড স্থির থাকবে না। তোদের কথা হলো? শশী ভয়ঙ্কর চোখে চায় তার দিকে। কুঞ্জ চিল্লাচিল্লি বাদ দিয়ে সোমার দিকে তাকায়। সোমা জিভে কামড় দিয়ে বোকা বোকা হাসি। শশী দাঁত ঘষে সোমার উদ্দেশ্যে বলে, ফকিন্নি, যা চোখের সামনে থেকে। 7 দিন তোর চাঁদ মুখখানি যেন না দেখি। ছুটু, চল। বলে এক হাতে ভাইয়ের হাত ধরে অপর হাতে কুঞ্জকে নিয়ে পা বাড়ায়। একটা রিক্সা ডেকে তাদের তুলে নিজেও সওয়ার হয়। বাড়ি পৌঁছে শশী স্বস্তির শ্বাস ছাড়ল। ভয়ে বুকটা তার এখনও কাঁপছে। তোর বান্ধবীটা এলো না, সাথে নিয়ে আসতি। শশী হিজাব খুলে সোফায় ফুপুর পাশে বসে বলে, বললাম এলো না। শশী সোফা ছেড়ে বোরকা চেঞ্জ করে এসে আবারও সোফায় বসে। কুঞ্জ ছুটে এসে শশীর কোলে বসে ফিসফিসিয়ে বলে, তোমার দাদুন পচা, বুঝলে শশী বউ? সে আমার দিকে কেমন করে তাকায়, আবার মিষ্টি মিষ্টি হাসে। তাকে বলে দিও আমার গার্লফ্রেন্ড আছে। শশী তার গালটা চেপে একটা চুমু দেয়। এত পাকা পাকা কথা পুচুটার। কুঞ্জ শশীর বউয়ের চুমুতে একটু লজ্জা পায়। সে বাড়ি ফিরে ভাইকে বলবে শশী বউ তাকে অনেকগুলো চুমু দিয়েছে। তখন ভাই শুনবে আর জ্বলবে, বেলুনের মতো পটাশ করে ফেটে যাবে। সোফার সম্মুখে বসা শশীর দাদি বলেন, শশীকলা, তোর দেওরটা কত শান্ত আর ভদ্র। তোর ভাইয়ের মতো বদের হাড্ডি নয়। ফুয়াদ, ওর থেকে কিছু শিখ। ফুয়াদের মুখখানা চুপসে যায়। সে রাগ দেখিয়ে চলে যায় ড্রয়িং রুম ছেড়ে। শশী ডাকটাও শোনে না। শশীর একটং রাগ হয়। তার ভাইটা ভদ্র পরকু ছেলে, খুব একটা দুষ্টামি করে না। সে দাদির উদ্দেশ্যে বলে, দাদি, ফুহাদ যথেষ্ট ভদ্র ছেলে, দুষ্টুমি করে না। শশীর দাদি নাতনির দিকে তাকাই ভেঙচি কেটে বলে, হ্যাঁ, খুবই ভদ্র। তোরা 2 ভাই বোনে একেবারে খাঁটি সোনা। মোটো প্রশংসা নয়, এ যে ভৎসনার সুর। শশী বিরক্ত সহকারে তাকায় তার দিকে। বিদ্যার চেয়েও কয়েক ডিগ্রি বেশি অ্যাঙ্গেলে মুখ বিকৃত করে ভেঙচি কাটল। কুঞ্জ মজা পায়। শশীকে অনুকরণ করে সেও বিদ্যাকে মুখ ভেঙ্গায়। প্রত্যুত্তরে বিদ্যা একখানা ভেঙচি কাটলে কুঞ্জ ছুটে পালায় ফুয়াদের পিছনে। শশীর ফুপু শশীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন? তোর শাশুড়ি খুবই মুডি, তাই না? সেই বিয়ের সময় দেখছিলাম, বাবা কি বাপ তার, অহংকারে পা মাটিতেই পড়ে না। তোর শ্বশুরটা মনে হয় খুব নরম স্বভাবের, সাথে রসিক। ফুপি, তোমার শ্বশুর মশাই শাশুমাকে চোখে হারায়, তাই লাইন মেরে লাভ নাই, বুঝলা? শশীর গলায় দুষ্টামির সুর। ফুপি হাসনা বানু ভাতিজি দুষ্টামিতে হেসে ওঠে। পাক নামে, তোর বুড়ো শ্বশুরকে কে লাইন মারলো? না, তাই বললাম, শাশুড়ি আমার শান্ত গোছের ফুপি, খুবই ভালো মনের, অনেক ভালোবাসে আমাকে। দজ্জাল নয় যে ছেলে বউকে চক্ষুশূল ভাববে। আর চোখে দাদির দিকে তাকিয়ে বলে শশী। বিদ্যা বুঝতে পেরে কটাক্ষ করে বলে, প্রথম প্রথম তাই তুলা তুলা হাব ভাব, কয়েক মাস যাক, মাটিতে গড়াগড়ি খাবি। আর কি এমন ভালোবাসলো, যত্ন করলো যে শুকিয়ে কাঠ হয়ে গেছিস? এটা তো জামাইয়ের শোকে একটু শোকাইলাম। জামাইটা পা ভেঙে ঘরে বসে দুঃখ, দাদি দুঃখ। তোমার স্বামী নাই, তুমি কিভাবে বুঝবা?
বলে শশী কান্নার ভঙ্গিমা করে। বৃদ্ধা ভাস্কিত কপাল আরেকটু কুঞ্চিত হয়, ফোকলা দাঁতে হেসে বলে, পা ভেঙেছে তো কি হয়েছে? আদর সোহাগ তো বাদ রাখার কথা না। এত আদর সোহাগেও শুকিয়ে কাঠ হলে কেমনে? শশী এগিয়ে এসে বৃদ্ধার পাশে বসে ফিসফিসিয়ে বলে, কেন আদর সোহাগে মোটা হওয়ানের কথা আসিল বুড়ি? হ্যাঁ, আলবাত ছিল। নতুন নতুন জামাইয়ের ঘরে গেলে সব মেয়েরাই গায়ের গঠনে বাড়ে, সৌন্দর্য ফুটে ওঠে, বলা চলে উপচে পড়ে। অথচ তুই আরো কাল্লা হয়েছিস। বৃদ্ধাও শশীর মতো ফিসফিসিয়ে বলে। শশী একটু ভাবুক হয়, তারপর লজ্জা পায় একটুখানি। বুড়ি তুমি দেখি আমারে চিন্তায় ফালাইলা। বলে শশী উঠে যায়, নিজ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরনের লং শার্টের পকেট থেকে ফোনটা বের করে কল লাগে শেষ সাহেব নামে সেভ করা নম্বরটাই। রিসিভ হওয়ার সাথে সাথেই ভেসে আসে সেই মাদকতায় আচ্ছন্ন কণ্ঠস্বর। ও শেষে চাঁদের এই অধমের কথা স্মরণে আসলো, অথচ আমি অধম তার বিরহে পড়ছি ক্ষণে ক্ষণে। শশী বউ, জলদি ফিরে আসো না। শশী ঠোঁট চেপে হাসি, বিছানায় ধপাস করে গাছে হতাশা মিশ্রিত কণ্ঠে বলে, শের আই শের আই মিস ইউ। কণিকা বেগমের সংসার জীবন খুব একটা সহজ জানি। শাশুড়ি কুলসুম বেগম তো চোখের দেখাও দেখতে পারতেন না, ননদ তো তারও এক ধাপ উপরে। শ্বশুর শেরতাজ আলীর কড়া জেদের কাছে মামি নত হয়। কণিকাকে বাড়ির বউ হিসেবে মানা ছাড়া আর কোনো উপায় না থাকায় তারা মেনে নেয়। তবে মনের ভিতর চাপা ক্ষোভ জমে থাকে। সাংসারিক টুকটাক সব ক্ষেত্রেই ইনিয়ে বিনিয়ে ছোট করতে থাকে। হেইমূলক কথাবার্তা, কটূক্তি, বংশ পরম্পরা নিয়ে খোঁচা মেনে কথা বলা। কণিকা বেগম মুখ বুজে সহ্য করবে না। তার মা তো বলেই দিল মাটি কামড়ে পড়ে থাকতে। সে সহ্য শক্তির পরীক্ষা দেয়। যখন সহ্য সীমা ছাড়িয়ে যায়, ওয়াশরুমে দরজা আটকে কাঁদে। তবে এসবের মাঝে স্বামী নামক লোকটা তার সঙ্গে ছিল। তার সব অভিমান অভিযোগ মনোযোগ সহকারে শুনত আর মনোবল বাড়িয়ে দিত। তাকে ভদ্র সমাজে চলার পথ দেখিয়ে দিত, কিভাবে কথা বলতে হবে, চলতে হবে সব। আঞ্চলিক ভাষা বাদ দিয়ে শুদ্ধ ভাষা রপ্ত করিয়েছে। তাকে সর্বদা সঙ্গ দিত, তবে সেই সঙ্গ ঘর অবধি সীমাবদ্ধ। মা বোনের সামনে মুখ ফুটে তেমন কিছুই বলতে পারত না। কালক্রমে বলল, শাশুড়ি কেঁদে কেঁদে গঙ্গা যমুনার জল বানিয়ে ফেলতেন। ছেলেতেই গলে যেত। পরবর্তী অংশটা আরও ভয়াবহ। মোর্তাজের অনুপস্থিতিতে কণিকার উপর আরও চড়াও হতেন। মুখের জাতা, বিচ্ছিরি ভাষা, বাবা মাকে নিয়ে কটূক্তি। একবার তো সীমা অতিক্রম করে কুলসুম বেগম চোপা করে বলে, জন্মের ঠিক নাই, ঠিক ঠিকানা নাই, কার না কার পাপের বোঝা, নালে ওর ডকাই হুড়পুরি জন্মায়। কণিকা ধৈর্যের সকল বাঁধ ভেঙে চুরমার হয় সেই ক্ষণে। সে মাংস রান্না করিয়েছিল রান্নাঘরে, মাংসের কড়াই ছুঁড়ে ফেলে ফুলরে। চোখ জোড়া যেন তার জ্বলন্ত বহিষিকা। রাগে রাঙ্গা মুখশ্রী কম্পমান। কুলসুম বেগম ছুটে আসেন রান্নাঘরে। কণিকার রৌদ্রমুখী রূপ দেখে একটু বিচলিত হলো। নিজ শাশুড়ির সৎ থেকে ফিরিয়ে আনেন। ফুলরের মাংস গড়াগড়ি খাচ্ছে। ঝোলে ফুলরটা যা তা অবস্থা তিনি রেখে খুবই চিল্লিয়ে বলেন, ফকির নির্বাচা কি কইছি সেইটা বলি, টেহা কি তোর বাপের গাছে ফলে নাহি? তোর ফকির বাপের মাসে মাসে আমার পোলার হাতে দিয়া যায়। কণিকা চোয়াল শক্ত করে রক্তিম চোখে চাই। প্রতিবারের মতো আখি চুকল জলে ভরা, তবে গড়িয়ে পড়তে দেয় না। দুর্বলতা দেখিয়ে দেখিয়ে আজই হাল। সবাই তাকে কুকুর ছাড়া কিছুই ভাবে না। সে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, আমার বাপজান গরিব হইল, তোদের মতো ছোট লোক না। আরে আল্লাহ দুইটা পয়সা দিছে বইরা নিজে গড়ে রাজরানী ভাবিস? অহংকারী পা মাটিতে পড়ে না। কুলসুম বেগম হক চুকিয়ে যায় খানিক। বোবার মুখে বুলি, তার সাথে তুই তোকারি। তিনিও গলা চড়িয়ে বলেন, ও মা ময়না পাখি কথা কয়, তোর সাহস ধর দেই, তুই আমার সাথে তুই তোকারি করিস, ছোট লোকের বলিস, বেজন মার কথা কার। মুখ সামলাইয়া কথা কইবি বুড়ি, আমার সাহস তোরে দেখাই নাই। আঙুল না বাঁকাইয়া সোজা কইরা দিব। কারে বেজন মা কস? তুই দেখাইছিলি নাকি? কুলসুম বেগম বিস্ফোরিত নজরে তাকিয়ে থাকে।
কথার কি ধার! তিনি ভুলেও আশা করেননি এই বোবা বউ এতটা তেজের সাথে কথা বলবে। জবাব দেওয়ার জন্য জিহ্বা লক লক করলেও গলা দিয়ে কথা বেরোয় না। কণিকা ফোঁস করছে, তার আগে চাহনি যেন কুলসুম বেগমকে সাপছে। এরই মধ্যে বউ শাশুড়ির হট্টগোলে পারভিন ও মমতাজ উপস্থিত হয়। রান্নাঘরে মাংসের কড়াই পড়ে আছে। মমতাজ বেগম মাকে প্রশ্ন করে,